বিশ্ব মানবতা রক্ষায় প্রয়োজন পারস্পরিক সহযোগিতা। G20 সম্মেলনে প্রধানমন্ত্রী, দিল্লির ঘোষণাপত্র গৃহীত। ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের কড়া সমালোচনা। ঠিক হয়নি ডিএজি ইমরানের মন্তব্য, বললেন সাবেক প্রধান বিচারপতি। ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো, হাজারেরও বেশি মানুষের মৃত্যু, আতঙ্কে খোলা আকাশের নিচে বহু পরিবার। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে 21 রানে হার বাংলাদেশের, ফাইনালে খেলা হচ্ছে না টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানব সভ্যতা ও পৃথিবীর অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। ভারতের নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যে কোনো সংকটে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে প্রধানমন্ত্রী 4 দফা সুপারিশ তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। G20 সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশ্বের 20 শীর্ষ অর্থনৈতিক দেশের জোট G20 সম্মেলনের পর্দা ওঠে শনিবার সকালে। সদস্য দেশগুলো সরকার প্রধানের সাথে সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন স্থল ভারত মণ্ডপমে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। দুদিনের সম্মেলনের প্রথম পর্বের আলোচনা ওয়ান আর্থে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মানবতার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ ও দারিদ্র্য দূরীকরণের ওপর গুরুত্ব দেন বঙ্গবন্ধু কন্যা। সংঘাত মোকাবেলা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিষয়েও জোর দিয়ে বলেন, প্রযুক্তির উদ্ভাবন ও সেগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে বিনিয়োগ করতে হবে। জলবায়ু সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দায় নগণ্য হলেও এর বিরূপ প্রভাবের কারণেই বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সম্প্রতি পরিবেশ বিষয়ক সচেতনতা ও অভ্যাস গড়ে তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া লাইফস্টাইল আন্দোলনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন। বেশ কিছুক্ষণ অনানুষ্ঠানিক আলোচনাও করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে সাইমা ওয়াজেদ। তাদের এই হাস্যোজ্জ্বল সেলফি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরবর্তী নতুন বিশ্ব ব্যবস্থার উপর জোর দিয়ে G20 সম্মেলনে গৃহীত হল দিল্লি ঘোষণাপত্র। আলোচনার প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ, খাদ্য নিরাপত্তা সহ চলমান বৈশ্বিক ইস্যু। এদিকে সম্মেলনের প্রথম দিনে জোটের সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়নকে। রিপোর্ট দুলি মল্লিকের। দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে রাজকীয় আয়োজন। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশ ভারতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20 সম্মেলন। একে একে সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। শুরুতেই স্বাগত ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বে যে আস্থার সংকট তৈরি হয়েছে, ইউক্রেন যুদ্ধে সেই ক্ষত আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে পথ চলার আহ্বান জানান মোদি। এরপরই আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। প্রথম দিনে প্রথম সেশনে আলোচনার বিষয় ওয়ান আর্থ। দ্বিতীয় পর্যায়ে আলোচনা চলে ওয়ান ফ্যামিলি নিয়ে। যৌথ ইস্তেহার দিল্লি ঘোষণাপত্র গৃহীত করার কথা জানান জোটের প্রেসিডেন্ট ভারতের নরেন্দ্র মোদি। বলেন, এ ঘোষণাপত্রে ঐক্যমত প্রকাশ করেছে জোটের সবাই। नई दिल्ली G20 लीडर्स समिट डिक्लेरेशन पर
सहमति बनी है। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে দিল্লি ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন। জানান, G20 নেতারা করোনা পরবর্তী নতুন বিশ্ব ব্যবস্থার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছেন। Recognizing that the post-pandemic world order must necessarily be different from the world before it. এছাড়া ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে দিল্লি ঘোষণাপত্রে। Strong, sustainable, balanced and inclusive growth. সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিভিন্ন দেশের নেতারা। এবার G20 সম্মেলনে রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট যোগ না দিলেও উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধিরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতি প্রদানকারীদের সমালোচনা করলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 21 টেলিভিশনকে বললেন, তারা নক্ষত্রের মতো ব্যক্তিত্ব হলে বিবৃতি দেখে মনে হয় অশিক্ষিত মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। সম্প্রতি শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিচার শুরুর পর একের পর এক বিবৃতি আসতে থাকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লেখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 183 জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। বিবৃতি দাতাদের মধ্যে আছেন নোবেলজয়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা। বিবৃতিতে তারা ডক্টর ইউনূসের মামলা স্থগিত করার অনুরোধ জানান। প্রতিক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক টেলিফোনে সাক্ষাৎকারে জানান, ডক্টর ইউনূসকে নিয়ে দেশ বিদেশে সবার বিবৃতি তিনি দেখেছেন। আন্তর্জাতিক মহলের বিবৃতিকে খায়রুল হক চার্লস ডিকেন্সের ছোট চরিত্র মিস্টার বামলোর সাথে তুলনা করেন। পৃথিবীর উজ্জ্বলতম নক্ষত্র এবং অনেক বড় বড় মানুষরা এ সম্বন্ধে বক্তব্য দিয়েছেন। তো আমাদের দেশেও যারা বুদ্ধিজীবী, ইন্টেলিজেন্সিয়া ক্লাস, তারাও তাদের মন্তব্য করেছেন। মিস্টার বাম্বল, ওদের এই স্টেটমেন্টটা দেখে আমার কেন জানি, আমি নিজেও জানি না, আমার কেন যেন মনে হলো মিস্টার বাম্বলের কথা মনে হলো। সিনিক্যালি কথা বলা। মিস্টার বাম্বল তো অশিক্ষিত লোক, তাহলে যারা এই সমস্ত কথা বলেছে তারা সব অশিক্ষিত। এদিকে ইউনূস প্রসঙ্গে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার মন্তব্য করা উচিত হয়নি বলে জানান তিনি। দেশের সম্বন্ধে যদি কোনো কথা কেউ বাইরের থেকে বলে, সেটা উত্তর তো আমাদের গভর্নমেন্টের স্পোকসম্যান হিসেবে মন্ত্রী মহোদয় আছেন, তিনি দেবেন। কোনো অ্যাটর্নি বা অ্যাটর্নি জেনারেল বারের মেম্বাররাও দিতে পারেন, কিন্তু কোনো সরকারের বেতনভুক কোনো কর্মকর্তা বা কর্মচারী তাদের এ সম্বন্ধে কোনো মন্তব্য করাটা ঠিক না। আইনমন্ত্রী কিংবা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা এ বিষয়ে মন্তব্য করতে পারলেও আইন কর্মকর্তার এরকম কোনো মন্তব্য করতে পারেন না বলে মনে করেন সাবেক এই প্রধান বিচারপতি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মরক্কোয় ভূমিকম্প প্রসঙ্গ। আফ্রিকার দেশ মরক্কোতে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আহত আরও বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন অঞ্চলের বহু স্থাপনা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। এ যেন এক মৃত্যুপুরী। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কোর মারাকেশ। লন্ডভন্ড শহরে ব্যাপক প্রাণহানি, আহত হয়েছেন বহু মানুষ। মরক্কোর কর্তৃপক্ষ বলছে 500 বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পর বাসিন্দারা ভয়ে বাড়িঘর ছেড়ে সড়কে অবস্থান নিয়েছে। ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়। স্থানীয় সময় শুক্রবার রাত 11:11 ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.8। এর উৎপত্তি আটলাস পর্বতমালার ওকাই মেদেনের স্কাই রিসোর্টের কাছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাকেশ শহর। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। পুরনো শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে মরক্কো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পটি স্পেন ও পর্তুগালেও অনুভূত হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এশিয়া কাপ 2023।
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 21 রানে হেরে গেল বাংলাদেশ। ফলে ফাইনালে আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানদের। কলম্বোতে টস হেরে 9 উইকেটে 257 রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ 236 রানে গুটিয়ে যায় 11 বল বাকি থাকতেই। 97 বলে 82 রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। পারভেজ খোকনের রিপোর্ট। রান সমীকরণটা কঠিনই ছিল বাংলাদেশের শেষ উইকেট জুটির জন্য। বড় শটের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে নাসুমের। 21 রানের হারে এশিয়া কাপ থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। 83 রানে 4 উইকেট বাংলাদেশের। সেখান থেকে মুশফিকুর রহিম ও তাহিদের জুটিতে ভরসা পেয়েছিল টাইগাররা। মুশফিকুর রহিম বোল্ড হতে পারতেন নিশাঙ্কা। আম্পায়ার এফডব্লিউ দিলেও রিভিউ নিয়ে জীবন পান তিনি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেট নেন হাসান মাহমুদ। 35 রানের জুটিতে 18 করে ফেরেন দিমুথ করুণারত্নে। এই 3টি উইকেট। খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির পশ্চাৎযাত্রা শুরু, মন্তব্য ওবায়দুলের। সরকার অনৈতিক কাজ করে টিকে থাকতে চায় বললেন ফখরুল। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বিএনপির পদযাত্রা নয়, পশ্চাৎযাত্রা শুরু হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি বলেন, এবার বিএনপি ফাউল করলে হলুদ আর লাল কার্ড দেখানো হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, সফল হতে না পেরে বিএনপি আন্দোলনের হাট ভেঙে গেছে। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে দীপু শিকদারের রিপোর্ট। শনিবার বিকেলে বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি দেখে ভালো লাগেনি বিএনপির। বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে? এখন কি কোন যাত্রা? পতন যাত্রা না, পশ্চাৎ যাত্রা। বাংলাদেশ বৃহৎ শক্তির বলয়ে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ফাউল করলে হলুদ কার্ড লাল কার্ড দেখানো হবে। বাংলাদেশ শক্তির বলয়ে চলে গেছে, এই বলয় বন্ধুত্বের বলয়। ফাইনাল খেলায় হেরে যাবে, এর মধ্যে শুধু ফাউল করবে, হলুদ কার্ড আর লাল কার্ড। বিএনপি উপরে উপরে আন্দোলন আর তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেন দলের সাধারণ সম্পাদক। মিথ্যাচারের। এদিকে মোহাম্মদপুরে উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ডক্টর ইউনূসের উপর ভর করেছে বিএনপি। বাংলাদেশ কিভাবে তাদেরকে পেছনে ফেলে সাই সাই করে উপরে উঠে গেল। পাকিস্তান একদিকে দীর্ঘশ্বাস ফেলে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা হা হুতাশ করে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর ইউনূস সাহেবের উপর এখন ভর করেছে। এখন কোন সময় কবিরাজদের কাছে যায়, আমি সেটার জন্য অপেক্ষা করছি। এ সময় তিনি আরো বলেন, বিএনপি জামাত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, শক্তভাবে তাদের মোকাবেলা করতে হবে। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জনগণের আওয়াজ স্তব্ধ করে সরকার আবারও ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে গণমিছিল শেষে মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে অনৈতিক কাজ করছে। নেতাকর্মীদের রাজপথ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকতে হবে, আরো বুকের সহিত সাহস দিয়ে শক্তি নিয়ে রাস্তায়
সাইবার নিরাপত্তা আইন নিয়ে প্রয়োজনে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির চতুর্থ সম্প্রচার সম্মেলনে যোগ দিয়ে মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে এখন ৩৫টি টিভি চ্যানেল সম্প্রচারে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির তথ্য বলছে, এর মধ্যে কর্মীদের জন্য গ্র্যাচুইটি চালু আছে মাত্র একটি টিভি চ্যানেলে। ১৩টি টিভি চ্যানেল বিনা নোটিশে কর্মী ছাঁটাই করে। অ্যাসাইনমেন্ট কাভার করতে গিয়ে আহত হলে চিকিৎসা ব্যয় বহন করে না 18টি টিভি চ্যানেল। সাপ্তাহিক ও সরকারি ছুটি দেয় না 11% চ্যানেল। আর অর্জিত ছুটির টাকা দেয় না কেউই। এমন পরিস্থিতিতে রাজধানীর বাংলা একাডেমিতে বিজেসির চতুর্থ সম্প্রচার সম্মেলন। সম্মেলনের মূল প্রতিপাদ্য সাংবাদিকতার নীতি, সুরক্ষা, স্বাধীনতা। বিজেসি নেতারা বলছেন, সম্প্রচার মাধ্যমে এখনো আইনি সুরক্ষা নেই। বিদ্যমান শ্রম আইনে যতটুকুন সুরক্ষা আছে তারও বাস্তবায়ন নেই। আর প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও দেখেনি আলোর মুখ। কেউই গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক শক্তিশালী জায়গায় দেখতে চায় নাই, এবং সেটা দেখতে চায় নাই বলেই আমাদের আজ কোনো সুরক্ষা নাই। আজ আমাদের কোনো আইন আমাদের পক্ষে দাঁড়ায় না। সেটা নাই বলেই আমরা আমাদের কর্মীদের করুণ চেহারা প্রতিদিন দেখতে পাই। আয় নানা রকমভাবে হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমাদের অধিকার নিশ্চিত করার দায়িত্বটি মালিককেই নিতে হবে। এটি অন্য কেউ পারবে না, এটি হেড অফ নিউজ পারবে না, সম্পাদক পারবে না, এটা মালিককে নিতে হবে। এবং মালিক যেন নেন সেইটি দেখার দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রের। আইনমন্ত্রী বলছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে কারোর সাথে আলোচনা করা হয়নি, এমন ধারণা ঠিক নয়। প্রয়োজনে এটা নিয়ে আরও আলোচনা হবে। আপনাদের সুরক্ষা যাতে হয় সেই ব্যাপারে আলোচনায় বসতে আমাদের কখনোই কোনো আপত্তি নাই। এমন একটা আইন করতে হবে। 25 বছরের যে অভিজ্ঞতা, এইখানে যে অভিজ্ঞতায় যেই সব অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলি দূরীকরণের চেষ্টা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, যে এখানে যে দায়বদ্ধতাটা সেটা ফিক্স করে দিতে হবে। 2018 সালে প্রতিষ্ঠিত হয় বিজেসি, যার সদস্য সংখ্যা বর্তমানে 1700-ও বেশি। আলাপ করতে অবশ্যই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এশিয়া কাপে আজ খেলবে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। জয়ের জন্য মরিয়া দুদল। এবারে খেলার খবর। এশিয়া কাপে আবারও ভারত পাকিস্তান মহারণ। সুপার 4-এর লড়াইয়ে আজ মাঠে নামবে 2 চির প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের বিপক্ষে জিতে ফাইনালের পথে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের সাথেও সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া বাবর আজমরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3:30টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে আবারও ভারত পাকিস্তান মহারণ। প্রথম কি মাঠে করালেও হয়েছিল মাত্র 1 ইনিংস। শুধু পাকিস্তানিদের বোলিং নৈপুণ্য দেখার সুযোগ হয়েছিল ক্রিকেট ভক্তদের। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত পাকিস্তান মহারণে রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রথম দিনে বৃষ্টি বাধায় খেলা না হলে পরদিন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুদল। প্রথম ম্যাচে পাকিস্তানি পেস অ্যাটাকে রীতিমতো দিশেহারা হয়েছিল ভারতের টপ অর্ডার। তবে এবার কোনো ভুল নয়, শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করার পরিকল্পনা করছে শুভমান গিল, রোহিত শর্মারা। I think not in every match you can't change something if you don't perform. You just have to trust your game and keep going, and then trust your game to be able to back yourself and then get those big runs. নিজেদের মাটিতে গড়াচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের নজরটাও তাই শিরোপার দিকেই। বিশ্ব আসরের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এশিয়া কাপেও শিরোপা জিততে মরিয়া রোহিত শর্মারা। এদিকে প্রথম পর্ব থেকে শুরু করে সুপার 4 সব জায়গায় হেসে খেলে জিতেছে পাকিস্তান। ব্যাটিং বোলিং সব বিভাগেই ছড়ি ঘুরিয়েছে
বাবর, শাহিনরা। ভারতের বিপক্ষে একই পরিকল্পনা নিয়েই মাঠে নামছে পাকিস্তান। हम पीछे छोड़ आए हैं, हम कोशिश करते हैं कि मैचेस कैसे जीतने हैं, टूर्नामेंट्स कैसे जीतने हैं और इकट्ठा कैसे रहना और टीम को जिताना कैसे, ये मैटर करता है मेरे लिए। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব মানবতা রক্ষায় প্রয়োজন পারস্পরিক সহযোগিতা। G20 সম্মেলনে প্রধানমন্ত্রী, দিল্লির ঘোষণাপত্র গৃহীত। ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের কড়া সমালোচনা। ঠিক হয়নি ডিএজি ইমরানের মন্তব্য, বললেন সাবেক প্রধান বিচারপতি। ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো, হাজারেরও বেশি মানুষের মৃত্যু, আতঙ্কে খোলা আকাশের নিচে বহু পরিবার। সুপার 4-এ শ্রীলঙ্কার কাছে 21 রানে হার বাংলাদেশের। ফাইনালে খেলা হচ্ছে না টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন।